তীব্র তাপপ্রবাহে ইতালির সব বড় শহরে সর্বোচ্চ সতর্কতা। শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে 7 জনের মৃত্যু। হরমুজ নিয়ে ইতিবাচক আলোচনার দাবি ইরান যুক্তরাষ্ট্রের। চুক্তি না হলে আবার হামলার হুমকি দিলেন ট্রাম্প। এবং ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল হামলা, মারা গেছেন 14 জন, আহত অন্তত 22। স্বাগত বিশ্বযুগের সাথে আছে চৈতি সরওয়ার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। একদিকে চলছে তীব্র তাপপ্রবাহ আর দাবানল, অন্যদিকে বন্যা। ইতালির সব বড় শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে, আর দাবানল নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে চলছে ব্যাপক তৎপরতা। অন্যদিকে শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। জলবায়ু পরিবর্তনের প্রভাব যেন একই সঙ্গে দেখছে বিশ্বের দুই প্রান্ত। একদিকে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড তাপমাত্রা ও দাবানল, অন্যদিকে টানা বৃষ্টি ও বন্যায় নাকাল ভারতের কয়েকটি রাজ্যের মানুষ। অস্বাভাবিক তাপমাত্রার কবলে ইতালির জনজীবন। দেশটিতে তাপমাত্রা ওঠানামা করছে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 25টি শহরে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। এরই মধ্যে জার্মানির সরকারি জনস্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত তীব্র গরমে দেশটিতে প্রায় 10,000 মানুষের মৃত্যু হয়েছে। গ্রিসের পেট্তো জার্মেনো এলাকায় দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় 1,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর শত শত সদস্য। ফ্রান্সের ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণ এলেও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। নতুন করে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে সজাগ ফায়ার ফাইটাররা। এদিকে 122 বছরের সর্বোচ্চ তাপমাত্রা দেখছে দক্ষিণ কোরিয়ার মানুষ। তীব্র গরমে সেখানে প্রাণ গেছে বহু মানুষের। তাপদাহে অসুস্থ হয়েছে 2,000-এরও বেশি মানুষ। এ অবস্থাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। অন্যদিকে ভারতে চলমান বন্যায় ভোগান্তিতে বিভিন্ন রাজ্যের মানুষ। পানিতে তলিয়ে রয়েছে আসামের প্রায় 400 গ্রাম। পানিবন্দী 7 জেলার লাখো মানুষ। বন্যায় বিপর্যস্ত কেরালার মানুষও। এ অবস্থায় বন্ধ ঘোষণা করা হয়েছে রাজ্যটির কয়েক জেলার শিক্ষা প্রতিষ্ঠান। স্থগিত রাখা হয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষাও। দুর্যোগে ভারতের 2 রাজ্যে প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ। এছাড়া ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে পড়েছে জম্মু ও কাশ্মীর। শ্রীনগর জম্মু জাতীয় মহাসড়ক সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। অরিসুল ইসলাম, 71। হরমুজ প্রণালী আবার চালু করতে বুধবারের মধ্যে ইরানের সাথে একটি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। অন্যদিকে ইরান জানিয়েছে হরমুজ নিয়ে ওমানের সাথে আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে চলেছে। সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট বলেন, ইরানের সাথে আলাপ হয়েছে এবং বুধবারের মধ্যে হরমুজ চালু করতে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। এর মাধ্যমে সংহত একটি স্থিতিশীল অবস্থার দিকে এগোবে বলে জানান তিনি। একই সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই প্রণালী সংক্রান্ত আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছেন। অন্যদিকে ইরান জানিয়েছে হরমুজ নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে এগিয়ে চলেছে, যদিও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। হরমুজ প্রণালী খুব শিগগিরই খুলে দিতে হবে, অন্যথায় ইরানকে কঠোরভাবে আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানের সাথে মঙ্গলবার দিনভর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে পাশাপাশি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাদের মধ্যে খুব ভালো আলোচনা হচ্ছে। এ সময় তিনি বলেন যে ইরান এই সংঘাতের অবসান ঘটানোর উপায় খুঁজে বের করতে অত্যন্ত আগ্রহী।
Iran, as an example, will never have a nuclear weapon. They already can't, but it's going to be. হরমুজ প্রণালীটি খুলে দিতে ইরানকে বাধ্য করা হবে, তা না হলে আমরা এমন এক বিশাল আক্রমণ চালাবো যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনো দেখা যায়নি। আমি আশা করি এমন পরিস্থিতির প্রয়োজন হবে না। আমাদের মধ্যে খুব ভালো আলোচনা চলছে। Let's get it done. Finally, let's get it done. লোহিত সাগরের ইয়েমেন উপকূলে হামলার কবলে পড়ে ডুবে গেছে ভারতের পতাকাবাহী একটি জাহাজ। মোট 14 জন ক্রু ছিলেন জাহাজটিতে। তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। ইয়েমেনের রেজিস্ট্যান্স ফোর্স জানিয়েছে তাদের কোস্ট গার্ডের নৌ ইউনিট একটি যৌথ উদ্ধার অভিযান চালিয়ে এই নাবিকদের উদ্ধার করে। এমএসভি ফয়েজ নূরে ওলিয়া নামের ওই জাহাজে থাকা 14 জন ক্রুর মধ্যে 13 জনই ভারতীয় ছিলেন। ভারতের নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, কোনো ধরনের উস্কানি ছাড়া তাদের জাহাজে হামলা হয়েছে। এদিকে লোহিত সাগরে কয়েকদিন আগে অবরোধ আরোপ করে হুথি বিদ্রোহীরা। তারা জানায় সৌদির পণ্যবাহী কোনো জাহাজ লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালী দিয়ে পার হতে দেওয়া হবে না। ইরানের সাথে সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র তাদের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 80% ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের তথ্য এইসব জানিয়েছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রেরও প্রায় পুরো মজুতি শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র। তাই ইরানে বারবার হামলার হুমকি দিয়েও সরে আসেন ট্রাম্প, এমনটাই বলা হয়েছে সিএনএনের প্রতিবেদনে। মনিরুজ্জামান বাবুর রিপোর্টে বিস্তারিত। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ 6 মাসে গড়িয়েছে। এর মধ্যে সামরিক সরঞ্জাম ফুরিয়ে যাওয়া, নিহত সেনার সংখ্যা বৃদ্ধি ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির নানা বিষয় নিয়ে উদ্বেগ বাড়ছে। যদিও ট্রাম্প দাবি করে আসছেন তাদের কাছে এখনো প্রচুর গোলাবারুদ আছে। তবে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সহ অন্যান্য সংবাদ মাধ্যম জানিয়েছে ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ খালি করে দিচ্ছে। সবশেষ সিএনএন দুটি সূত্রের বরাত দিয়ে বলেছে, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের যে পরিমাণ থার্ড ইন্টারসেপ্টর ছিল তার প্রায় 80% ব্যবহৃত হয়ে গেছে। একই সময়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টরই খরচ হয়ে গেছে। এছাড়া রয়টার্স ও সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে 5 মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের দূরপাল্লার প্রায় সব নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ করে ফেলেছে। অভ্যন্তরীণ তথ্যের বিষয়ে অবগত 3টি সূত্র একথা জানিয়েছে। বিশ্লেষকদের মতে এসব অত্যাধুনিক অস্ত্রের প্রতিটি খরচ $10 লাখ বেশি। চীনের মতো বড় কোনো দেশের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রেও এই অস্ত্র অতি জরুরি। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে ইরানের সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে উদ্বেগের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পরিকল্পিত বড় ধরনের হামলা থেকে সরে আসেন। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন এবং হোয়াইট হাউস এই দাবি নাকচ করে দিয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরান মার্কিন যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা নিয়ে ধোঁয়াশা বাড়ছে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই দাবি করেছেন এ পর্যন্ত শত শত মার্কিন সেনা নিহত হয়েছে। যদিও পেন্টাগনের দাবি এই সংখ্যা মাত্র 18 জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে নিহতের সংখ্যা লুকানোর অভিযোগ উঠেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। বিস্তারিত নাহিদা রিন্থি রিপোর্টে। জুলাই মাসে ইরানের হামলায় শত শত মার্কিন সেনা নিহত ও আহত হয়েছে। ইরানের এই দাবি অস্বীকার করছে পেন্টাগন। স্থানীয় সময় সোমবার সংবাদ মাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই এই দাবি করেন। তবে যুক্তরাষ্ট্রের দাবি, সাম্প্রতিক হামলায় নিহত ও আহত মিলে 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর গত রবিবার হতাহতদের সঠিক তথ্য রাখতে একটি নতুন রিপোর্টিং পদ্ধতি চালু করেছে। এর মাধ্যমে হতাহতের সামগ্রিক হিসাবকে অপারেশন এপিক ফিউরি এবং ওভারসিজ অপারেশনস এই দুই ভাগে বিভক্ত করায় তথ্য লুকানোর চেষ্টা ও অস্বচ্ছতার গুরুতর অভিযোগ উঠেছে। এদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার সক্ষমতা কমানো এবং তেহরানকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে কয়েক মাস ধরে দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
আর এর শেষ দফার আগ্রাসন শুরু হয় জুলাইয়ে। এই নতুন বিভাজন ও হিসাবের পরিবর্তন নিয়ে এখন মার্কিন প্রশাসনের নীতি নির্ধারকদের মধ্যে তীব্র সমালোচনা চলছে। হতাহতদের নাম 2 ভাগে ভাগ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট সিনেটররা। আর ইউরোপে মার্কিন বাহিনীর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল বেন হজেস এই হিসাবের সত্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। আর ট্রাম্পের সমালোচক রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি নতুন বিভাজনকে হাস্যকর চালাকি হিসেবে আখ্যা দিয়েছেন। নাহিদা রিন্থি, ৭১। প্রায় 3 বছর আগে গাজার সাবরা এলাকায় ইসরায়েলি হামলায় নিহত 112 সদস্যকে একসাথে দাফন করা হয়েছে। নিহতরা সবাই একই গোত্রের। 2023 সালের নভেম্বরে ইসরায়েলি হামলায় নিহত এসব ফিলিস্তিনিদের মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার স্বজনদের উপস্থিতিতে তাদের দাফন হয়। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং গাজা সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের দাফনের ব্যবস্থা করা হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায় 1 আগস্ট উদ্ধারকারীরা 112 জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। তবে ধারণা করা হচ্ছে এখনো আরো অনেকের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা 14 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও অন্তত 22 জন। চলতি বছর রাজধানী ও আশেপাশের এলাকায় সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি ছিল এটি। মধ্যরাতের পর শুরু হওয়া হামলায় দীর্ঘ সময় বিমান হামলার সতর্কতা জারি ছিল। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর কাচেঙ্কো বলেন, রাশিয়া আবারও ব্যাপক পরিসরে কিয়েভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে বরিসপিল জেলায় 9 জন, বুচা জেলায় 4 জন এবং ফাস্তিভ জেলায় 1 জন নিহত হন। হামলায় আবাসিক ভবন এবং গুদাম সহ বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, শহরের কেন্দ্রীয় অংশে হামলার পর ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে অন্তত 4 জনের অবস্থা গুরুতর। হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। গত কয়েকদিনে মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় আসা হাজার হাজার অভিবাসীকে সামাল দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। সেউতার সমুদ্র সৈকতে ক্ষুধা ও তৃষ্ণায় ভুগতে থাকা মানুষ 5 দিন পর খাবার পেলেন রেড ক্রস থেকে। এদিকে অনেক অভিবাসী আশ্রয়ের জন্য প্ল্যাকার্ড হাতে নিয়ে জানান তারা আর মরক্কোতে ফিরতে চান না। নাহিদা রিন্থির রিপোর্টে বিস্তারিত। Everyone here is thirsty and hungry. That's it. আমাদের শরীরে আর তেমন শক্তি নেই, কিন্তু আমরা হাল ছাড়ছি না। এখানে যদি মরতেও হয় তবে এখানেই মরব। তবুও ওখানে ফিরে যাওয়ার চেয়ে এখানেই মরে যাওয়া ভালো। We don't need to go back in Morocco again. মালির বামাকো থেকে আসা 18 বছর বয়সী আলী সাঙ্গারে এভাবেই নিজের কথাগুলো বলছেন। গত সপ্তাহে সীমান্ত দিয়ে সেউতায় প্রবেশ করেছেন আলী। 2024 সালে মালি ছাড়ার পর মৌরিতানিয়া, আলজেরিয়া ও মরক্কো হয়ে সেউতায় পৌঁছানো এটি তার 5ম প্রচেষ্টা। এল ট্রাম্পোলিয়ন সমুদ্র সৈকতে তাঁবু গেড়ে অবস্থান নেয়া এসব অভিবাসীর অধিকাংশই সাব সাহারান অঞ্চলের বাসিন্দা। সৈকতে দিন কাটানো অভিবাসীরা জানান তারা আর মরক্কোতে ফিরে যেতে চান না। মরক্কোতে পাসপোর্ট বা প্রয়োজনীয় নথি না থাকলে আপনাকে কোনো কাজ দেওয়া হবে না। সেখানে আপনাকে চরম দুর্ভোগ পোহাতে হবে এবং কিছুই জুটবে না। ঠিক এই কারণেই আমরা ইউরোপে যেতে চাই। আমরা ইউরোপে কাজ করে আমাদের জীবনকে সুন্দর ও উন্নত করে তুলতে চাই। গত সপ্তাহে সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক মানুষ হঠাৎ অনুপ্রবেশের পর স্পেনের সেউতায় এখনও অবস্থানরত হাজার হাজার অভিবাসীর পরিস্থিতি সামাল দিতে স্থানীয় কর্তৃপক্ষ রীতিমতো হিমশিম খাচ্ছে। রেড ক্রসের মানবিক সহায়তা কার্যক্রম শুরুর পর আশ্রয় প্রার্থীরা লেখা প্ল্যাকার্ড হাতে খাবার সংগ্রহের জন্য সারিবদ্ধভাবে দাঁড়ান। সমাজকর্মীরা জানান 5 দিন পর এই প্রথম তারা কোনো সহায়তা পেলেন। সেউতাতে অবস্থানরতদের মধ্যে অনেকেই সুদান, ইয়েমেন ও মালির মতো সংঘাত কবলিত দেশ থেকে আসা আশ্রয় প্রার্থী। নাহিদা রিন্থি, ৭১।
ব্রাজিলের সাও পাওলোর একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। সলভেন্ট ও পলিয়েস্টার রেজিন প্রস্তুতকারী কারখানাটিতে 24টি বড় স্টোরেজ ট্যাঙ্ক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 30টি ইউনিট কাজ করছে। আগুন নেভাতে কাজ করছে 60 জনের বেশি দমকল কর্মী। আর নিরাপত্তার স্বার্থে আশেপাশের এলাকা থেকে প্রায় 150 জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সেই সাথে এলাকাটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ওয়াশিংটনে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যকার চলমান কূটনৈতিক টানাপোড়েনের জেরে মারিয়া লুইজা রিবেইরোর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব্রাজিল কর্তৃপক্ষ মার্কিন কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যান ও নতুন মার্কিন রাষ্ট্রদূতদের অনুমোদন আটকে দেওয়ার পাল্টা পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে পরিস্থিতির সমাধান হলে রাষ্ট্রদূত মারিয়া লুইজারা ভিসা আবারও বহাল করা হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ব্রাজিল সরকার। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে আগামীকাল সকাল 9:30টায়। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।